স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি শম্পা বিশ্বাস, আমি গালিব ইবনে রিয়াজ। শেখ বশির উদ্দিনকে স্বর্ণ ট্রফি গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। জনাব অমৃতা মাকিন ইসলামকে স্বর্ণ ট্রফি গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী আমরা করতে পেরেছি। কাজে এই যে মাত্র 15 বছরের মধ্যে আমরা এই উন্নতিটা করতে পারলাম, এটা পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই সম্ভব। 2026 সাল থেকে আমরা যাত্রা শুরু করব উন্নয়নশীল দেশ হিসেবে। কাজে বহুমুখী পণ্য উৎপাদন হচ্ছে, সেগুলি কিভাবে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া। গালিব, বৈশ্বিক পরিস্থিতিতে যখন ইউরোপ সহ অন্যান্য দেশ চাপে আছে, তখন নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি আজ 77 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দিয়েছেন। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। I want to really see something that said, take a look at what happened. There's no place in America for this kind of violence. It's sick. It's sick. It's one of the reasons why we have to unite this country. We cannot allow for this to be happening. মিস্টার ট্রাম্প আসলে অন্য যে কোনো প্রার্থীর মতো নন। তিনি কিভাবে ব্যবহার করবেন আমরা জানি না। সকলেই আশা করেন, আমিও আশা করি যে তিনি এর দলীয়করণ, রাজনৈতিকরণ করবেন না, তা থেকে সুবিধা নিতে পারবেন। গালিব, হত্যা চেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার কানের ঠিক পাশ থেকে গুলিটি বেরিয়ে গিয়েছে। সম্পা, আমরা কিন্তু এগুলো কিন্তু মুভিতে দেখে থাকি, কিন্তু একেবারে কিছুক্ষণ আগে যে ভিডিও ফুটেজটা দেখলাম তার নির্বাচনী প্রচারণায় একেবারে মনে হচ্ছে যে একটা মুভির এটা পুনর্চিত্রায়ন হচ্ছে, এমন কিছুই মনে হলো। সে জায়গায় 20 বছর বয়সী যে হামলাকারী ছিল তিনি কিন্তু পরে আবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এবং সেই সাথে ট্রাম্পের একজন সমর্থকও কিন্তু নিহত হয়েছেন। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই থাকছে জাতীয় ট্রফি প্রসঙ্গ। গালিব, বৈশ্বিক বাজার পরিস্থিতিতে যখন ইউরোপ সহ নানান দেশ চাপে রয়েছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নতুন বাজার খুঁজতে হবে এবং এই তাগিদ তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিয়েছেন। এবং তিনি 2021-22 যে জাতীয় রপ্তানি ট্রফি 77টি প্রতিষ্ঠানের ব্যক্তি এবং প্রতিষ্ঠানের হাতে তিনি তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে এই যে রপ্তানি বহুমুখীকরণ, তার জন্য আসলে অনেক বেশি এই বহুমুখীকরণের জন্য গবেষণারও প্রয়োজন, সেটি তিনি উল্লেখ করেছেন তার বক্তব্যে। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদনে জানিয়েছেন দেবরাজ দেব। রপ্তানিতে ভর করেই এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, যা বিদেশের মাটিতে ব্র্যান্ডিং বাংলাদেশের প্রতিষ্ঠার পাশাপাশি দেশের রিজার্ভ বাড়াতে রাখে অবদান। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে রপ্তানি আয় $1 ট্রিলিয়ন উন্নীত করা। রপ্তানি খাতকে উৎসাহিত করতে প্রতি বছর দেওয়া হয় জাতীয় রপ্তানি ট্রফি। সেই ধারাবাহিকতায় রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রপ্তানি ব্যুরোর উদ্যোগে 2021-22 অর্থ বছরে 32টি বিভাগে 77 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রফি প্রদান শেষে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন কিভাবে তার সরকার বেসরকারি খাতকে বাণিজ্যের ধারায় গতিশীল রেখেছেন। আমাদের অর্থনীতি এখন বিশ্বে 33তম অর্থনীতিতে উন্নীত হয়েছে। ইনশাআল্লাহ এটা আমরা সামনের দিকে আরো বড় অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী আমরা করতে পেরেছি। কাজে এই যে মাত্র 15 বছরের মধ্যে আমরা এই উন্নতিটা করতে পারলাম, এটা পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই সম্ভব। বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক পরিস্থিতিতে ইউরোপ সহ অনেক দেশ চাপে আছে, সেই সুযোগে ব্যবসায়ীদের নতুন নতুন বাজার খোঁজার তাগিদ দেন সরকার প্রধান। তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। আমরা মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি,
এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। দারিদ্র্যের হার যেটা 25.6 ছিল, আমরা 25.1 ছিল, সেটা আমরা মাত্র 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না। 2026 সাল থেকে আমরা যাত্রা শুরু করব উন্নয়নশীল দেশ হিসেবে। এ সময় পণ্যের বহুমুখীকরণে ব্যবসায়ীদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, পণ্যের বিস্তৃতিতে গবেষণার বিকল্প নেই। এক্ষেত্রে গবেষণার প্রয়োজন আছে, কোন দেশে আমাদের বাজার আমরা ঢুকতে পারবো, সেটা আমাদেরও সরকারের পক্ষ থেকে আমরা করব, কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে। বক্তব্যে দেশীয় উৎপাদন বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি দেবরাজ দেব, এখন, ঢাকা। গালিব, ছেলেদের রেডিমেড পোশাকের বাড়বাড়ন্তের এই যুগে রাজধানীতে এখনো ব্র্যান্ড টেইলারিং এর ঐতিহ্য ধরে রেখেছে কেউ কেউ, এবং যে দেশীয় যে ব্র্যান্ডগুলো সেগুলো কিন্তু দিন দিন ছেলেদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এটা একটা মানে রুচির ব্যাপার, শার্ট বানানো পরাটা যত্ন সহকারে ওনারা বানায়। আমার ড্রেসের ভিতরে একটা আভিজাত্য ফুটে ওঠে, যেটা রেডিমেড ড্রেসের আসলে পাওয়া যায় না। একসময় আমাদের কারিগর ছিল 52 জন, এখন কমতে কমতে চলে আসছে, এটা হলো 20 জনে। এটা একসময় হয়তো 5 বছর পরে ব্যবসা নাও থাকতে পারে। এ নিয়ে প্রতিবেদন থাকছে কিছুক্ষণ পর। গালিব, আমরা শুরুতেই বলছিলাম যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে এবং তার কান ছুঁয়ে গুলি বেরিয়ে গিয়েছে। তিনি যখন নির্বাচনী প্রচারের কাজে বাইরে ছিলেন তখন কিন্তু তার উপরে এই হামলা হয় এবং এখন তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। এবং সম্পা, আমাদের পেছনে যে ছবিটা সেখানে দেখলেও আপনি দেখবেন যে তার কান দিয়ে রক্ত বের হচ্ছে। তার মানে উনি কতটা মানে মৃত্যুর কাছে উনি আসলে চলে গিয়েছিলেন এটা আসলে বলা যায়। কিন্তু যিনি হামলাকারী ছিলেন তিনি 20 বছর বয়সী একজন এবং তাকে পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছেন তিনি। কিন্তু ট্রাম্প সমর্থক একজন মারা গেছেন এবং সেই সাথে 2 জন আহত হয়েছেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সতীর্থ কুমার। পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। হঠাৎই পরপর গুলির শব্দ, সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা মঞ্চে ঝাঁপিয়ে পড়ে মানবঢাল বানিয়ে তাকে ঘিরে রাখে। পরে সরিয়ে নেওয়া হয় হাসপাতালে। জানানো হয়, মঞ্চ থেকে সাবেক প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়ার সময় সামান্য আঘাত পেলেও তা গুরুতর নয়। তবে ভিডিও ফুটেজে ট্রাম্পের কান ও মুখমণ্ডলে রক্তক্ষরণ দেখা গেছে। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে মারা যায় সন্দেহভাজন হামলাকারী। এ সময় ট্রাম্পের এক সমর্থকও নিহত হন। গুরুতর আহত আরও 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরপরই ট্রাম্পের প্রচার শিবির জানায় সুস্থ আছেন সাবেক প্রেসিডেন্ট। হাসপাতাল থেকে সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় ট্রাম্প জানান, হামলার সময় একটি গুলি তার কানের ওপরের অংশ ঘেঁষে বেরিয়ে যায়। এমন একটি ঘটনা মার্কিন মুলুকে ঘটতে পারে তা ভাবতেও পারেন না তিনি। এমন হামলার কবলে পড়েও শক্ত আছেন ট্রাম্প। হামলার পর যখন তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছিল তখনও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে সবাইকে আশ্বাস দেন তিনি। হামলার সময় সামনের সারিতে বসেছিলেন পেনসিলভেনিয়ার রিপাবলিকান আইন প্রণেতা ড্যানিয়েল মিউসার। বলেন, শুরুতে সমর্থকরা আতঙ্কিত হয়ে পড়লেও ট্রাম্পের হাত নাড়া দেখে তারা স্বাভাবিক হতে শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ট্রাম্প। ব্যক্তিগত বিমানে করে পেনসিলভেনিয়া ছেড়েছেন তিনি। সিএনএন জানায়, সমাবেশ থেকে 50 ফুট দূরে একটি উঁচু ভবনের ছাদ থেকে এই হামলা চালানো হয়। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই বন্দুকধারী গুলি চালিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে এমনটা উঠে এসেছে। এক প্রত্যক্ষদর্শী হামলাকারীকে ভবনের ছাদে উঠতে দেখে পুলিশকে সতর্ক করার চেষ্টা করেন। তবে পুলিশ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালায় ওই ব্যক্তি। এদিকে ঘটনার পরপরই ট্রাম্পের সঙ্গে কয়েক দফা কথা বলার চেষ্টা করেন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে অবশ্য ফোনে কথা বলেন 2 নেতা। There's no place in America for this kind of violence. It's sick. It's sick. It's one of the reasons why we have to unite this country. We cannot allow for this to be happening. We cannot be like this. We cannot condone this. এদিকে নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ফ্লোরিডার মার আ লাগোর সামনে জড়ো হন ট্রাম্পের সমর্থকরা। সাবেক প্রেসিডেন্ট অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। He tried to lift his feet and say five. I saw him put his fist up. That he's still here. God bless him. I don't know if I could have done it. What a brave, courageous man. Take a look at what happened.
সাবেক প্রেসিডেন্টের ওপর এই হামলায় নিন্দা ও গভীর উদ্বেগ জানান বিশ্বনেতারা। সামাজিক মাধ্যম এক্সে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বার্তা দিয়েছেন হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, জাপান সহ আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। গালিব, আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং সেখানে আমরা আগেই বলেছি যে আমেরিকার সাবেক প্রেসিডেন্টের উপর গুলি চালিয়েছে এক যুবক। এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আবারও আমেরিকার রাজনীতির একটি কালো অধ্যায়, অর্থাৎ রাজনৈতিক সহিংসতার একটি কালো অধ্যায় মানুষের সামনে আসলো। অবশ্যই সম্ভব, এবং সেই জায়গায় যেটা বলা হচ্ছে যে আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে হামলাকারী যখন ওই বিল্ডিংয়ের ছাদে যখন ওঠে তখন এক ব্যক্তি পুলিশকে ফোন দিয়ে সতর্ক করেছিলেন, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছে, যে কারণে বলা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো এটা নিরাপত্তা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে, এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এখানে নিরাপত্তার ঘাটতি ছিল স্পষ্ট। এ নিয়ে ঈশিতা ব্রহ্মণের একটি প্রতিবেদন রয়েছে, সেটা দেখে আসি। অভিবাসন নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করছিলেন ট্রাম্প। বলছিলেন বাইডেনের প্রেসিডেন্সিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম। এর মধ্যেই হঠাৎই গুলিবিদ্ধ হন তিনি। এই হামলার তদন্তের ভার নিয়েছে FBI। হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকসকে হত্যা করা হয়েছে। সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদন বলছে ভোটার তালিকায় ক্রুকসের রিপাবলিকান হিসেবে নিবন্ধন আছে। 2021 সালের জানুয়ারিতে অ্যাক্ট ব্লু কমিটিকে $1.5 কোটি অনুদান দেন তিনি। ট্রাম্পের মঞ্চ থেকে খুব বেশি দূরে ছিলেন না তিনি। আগ্নেয়াস্ত্র সহই প্রবেশ করতে দেখা গেছে তাকে, কিন্তু কোনো ধরনের বাধার মুখোমুখি হননি তিনি। ট্রাম্পকে হত্যা চেষ্টার এই ঘটনায় তোলপাড় পুরো বিশ্ব। রিপাবলিকান নীতি নির্ধারকরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছেন। তাদের প্রশ্ন, মার্কিন সাবেক প্রেসিডেন্টের র্যালির কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্রুক প্রবেশ করল কিভাবে। প্রতিনিধি পরিষদ বলছে এই ঘটনায় তদন্ত করবে সিক্রেট সার্ভিস, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি আর FBI। নিরাপত্তার ঘাটতি ইস্যুতে সিক্রেট সার্ভিসকে দুষছেন ট্রাম্পের সমর্থকরা। এই হামলার কারণ এখনও জানা যায়নি। নির্বাচনের মাত্র 4 মাস আগে ট্রাম্পের ওপর এই হামলার কারণে নিন্দার ঝড় বইছে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে। রাজনীতিবিদদের পাশাপাশি মার্কিন নাগরিকরাও রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা করছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন রাজনীতিতে সহিংসতার অভিশপ্ত কালো অধ্যায়। সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তারা বলছেন এই হামলা মার্কিনদের নেতা নির্বাচনের স্বাধীনতার ওপর হয়েছে, গণতন্ত্রের ওপর হয়েছে। সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের মতো নিরাপত্তা তাকে দেয়া না হলেও সাবেক প্রেসিডেন্ট হিসেবে পর্যাপ্ত নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন ট্রাম্প। তবে ট্রাম্পের র্যালিতে হামলাও খুব কঠিন কাজ। র্যালির আগেও ঘটনাস্থলে নিরাপত্তা ঠিকঠাক আছে কিনা সেটা পর্যবেক্ষণের প্রয়োজন ছিল, কিন্তু সেটা না করে র্যালির আগ মুহূর্তে এলাকাটি স্ক্যানিংয়ের আওতায় আনা হয় বলেও অভিযোগ করেন সাবেক সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রে ভিন্ন মতের কোনো জায়গা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সমাবেশের হামলার পেছনে কারা দায়ী সেটি এখন বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের ঘটনা নতুন নয়। ট্রাম্পের হামলার ঘটনায় সবাই নিন্দা জানিয়েছেন। হামলার ঘটনা ঘটেছে, প্রার্থীরা মারাও গেছে, সেগুলি অভ্যন্তরীণভাবে অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কোথাও কোথাও দুর্বলতা প্রকাশ করে বটে, কিন্তু এতে করে সামগ্রিকভাবে একটা নিরাপত্তার সংকট তৈরি হয়ে গেলে এমন দাঁড়াচ্ছে না। আমরা এক ধরনের পোলারাইজড একটা পরিস্থিতির মধ্যে আছি, তো মেরুকরণ হচ্ছে, এবং বিভিন্ন সময় আসলে মিস্টার ট্রাম্প নিজেও যেটা করেছেন সেটা হচ্ছে এক ধরনের ভায়োলেন্স বা এক ধরনের সহিংসতার দিকে উস্কে দিয়েছেন, সেগুলির একটা প্রতিক্রিয়া হচ্ছে। এটা একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প, প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা এইভাবে বিবেচনা করা হবে। এর 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 আর কোন রকম দিক নেই। এটা প্রেসিডেন্ট প্রার্থীকে এবং প্রেসিডেন্ট প্রার্থী যিনি, তাকে তো ব্যক্তিগত ক্রোধ ক্ষোভের কারণে কেউ হামলা করেনি, নিশ্চয়ই এর মধ্যে তার কোন রকম অপছন্দের বিষয় আছে। এবং প্রেসিডেন্টের ক্ষেত্রে যেটা হয়, প্রেসিডেন্ট প্রার্থীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা আসলে কোনো না কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করে কয়েকজন ব্যক্তি, একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি মিলে ষড়যন্ত্র করে এই ধরনের হামলা করেন। গালিব, কয়েকদিন ধরেই দেশ বেশ সরগরম রয়েছে কোটা আন্দোলন নিয়ে, এবং আজ কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে আন্দোলনকারীদের। এবং তারা যে পথ দিয়ে যাচ্ছিলেন তার পথে গুলিস্তানে এসে পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন এবং সেখানেই তারা অবস্থান করছেন। এ নিয়ে মুন্নাফ রশিদের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসি সেটি।
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল 10টার পর থেকেই জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে দুপুর 12টার পরপরই এখান থেকেই শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে শাহবাগ পার হয়ে যখন পদযাত্রার সামনে অগ্রসর হয় তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরাও যুক্ত হয়। শিক্ষা ভবনের সামনে পৌঁছালে বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের রাস্তায় প্রবেশ করে তারা। 0 পয়েন্ট পার হয়ে গুলিস্তানেও সামনে পড়ে পুলিশের ব্যারিকেড। কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয় এই যাত্রা। পুলিশের বাধার মুখে জিপিওর সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন অভিমুখে গণপদযাত্রার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়াও অন্যান্য জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। গালিব, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে বেশ কিছুদিন ধরে কোটা সংস্কার নিয়ে দেশ বেশ উত্তাল রয়েছে এবং আজকে তাদের এই আন্দোলনকারীদের বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য। এবং এর বিস্তারিত আমরা আরো জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আরিফ হোসেন, তিনি সেখানে আছেন। আরিফ, কি অবস্থা? গুলিস্তানে এখন তারা অবস্থান করছেন। এখান থেকে যদি তারা স্মারকলিপি দেওয়ার পরবর্তীতে তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন? কোনো প্রতিনিধি দল কি বঙ্গভবনে যাবে? গালিব, এখন পর্যন্ত 10 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যাওয়ার যে কথাটি ছিল সেটি কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সব নেতা ছিলেন তারা কিন্তু কেউই মানেননি। তারা হলো কি এরপরেই কিন্তু 0 পয়েন্টের যে ব্যারিকেডটি পুলিশের ছিল সেটি ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হয়েছে। অপরদিকে এই মুহূর্তে যে ব্যারিকেড পুলিশ প্রতিবন্ধকতা তৈরি করেছে সেটি হলো গিয়ে গুলিস্তান ঠিক মোড়ে পাতাল মার্কেটের উপরে। এখানেও আমরা দেখেছি পুলিশের সাথে কিছুক্ষণ আগেও ধস্তাধস্তি হয়েছে। তারা একদিক থেকে আসার চেষ্টা করছিলেন, অপর দিক থেকে পুলিশের পক্ষ থেকে বোঝানো হচ্ছিল যে প্রতিনিধি দল যাতে 10 সদস্যের একটি প্রেরণ করা হয় এবং তারা গিয়ে স্মারকলিপিটা দিয়ে আসুক। কিন্তু সে অবস্থানে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত দেয়নি। এই মুহূর্তে গুলিস্তান মোড়ে রয়েছে। আমরা দেখেছি এই যে পদযাত্রাটি যেটি বঙ্গভবনের উদ্দেশ্যে প্রায় 12টার পরে তারা কিন্তু যাত্রা শুরু করেছে। শাহবাগ মোড়ে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়নি। পরবর্তীতে তারা মৎস্য ভবন মোড় পার হয়ে তারা কিন্তু প্রথম প্রতিবন্ধকতার শিকার হয়েছে, অর্থাৎ সম্মুখীন হয়েছে শিক্ষা ভবনের সামনে। সেখানে কিছু পুলিশ দাঁড়ানো ছিল, তাদের যেই ব্যারিকেডটি ছিল সেটি ভেঙে 0 পয়েন্টের দিকে তারা অগ্রসর হয়েছে। এরপরে 0 পয়েন্টের যেই বুকটি ছিল সেখানে কিছুক্ষণ বসেছিল। ওই মুহূর্তেই কিন্তু পুলিশের সাথে এবং শিক্ষার্থীদের একটি কথাবার্তা চলছিল যাতে তাদের একটি প্রতিনিধি দল গিয়ে বঙ্গভবনে স্মারকলিপি দিয়ে আসে। তবে সেই বিষয়ে এখন পর্যন্ত একমত হয়নি দেখেই কিন্তু সবাই চলে এসছে গুলিস্তান মোড়ে। এবং এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এর সাথে জগন্নাথ ইউনিভার্সিটি এবং এর পাশের যে কলেজগুলো ছিল সোহরাওয়ার্দী, কবি নজরুল, বদরুন্নেসা, ইডেন, ঢাকা কলেজ সবাই কিন্তু এর সাথে একাত্মতা ঘোষণা করেছে। প্রায় 5 থেকে 6 হাজার, তার কিছু বেশি সংখ্যক হতে পারে এমন শিক্ষার্থী আমরা এখানে দেখছি। তবে আমরা যেই শিক্ষার্থী নেতা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন স্মারকলিপিটি দেওয়ার সুযোগ তাদের আইনগত অধিকার এবং রাষ্ট্রপতির কাছে তারা যে কোনোভাবে স্মারকলিপি দিতে পারে। অপর দিক থেকে যারা কর্তৃপক্ষ রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, তারা বলছেন যে অবশ্যই তারা সেই অধিকারটি পালন করবে, তবে জনদুর্ভোগ তৈরি করে নয়, এমন কথাটি বলছেন। রাস্তা আটকে নয়, এই যে জনদুর্ভোগ তৈরি হলো এটি সাধারণ মানুষ সাফার করছে। যারা বয়স্ক রয়েছেন তারা যেমন সাফার করছেন, বাচ্চারাও কিন্তু সাফার করছেন, এমনটি তারা বলছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, সামনে গিয়ে দেখাতে চাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেটি ভেঙে আমরা একটু সামনে যাব। গালিব, সামনে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে পুলিশের সংখ্যা কিন্তু এখানে বাড়ছে। যেমন দাঙ্গা পুলিশ এখানে আনা হয়েছে এমনটা দেখছি আমরা। পেছনে দেখেছি পুলিশের সাজোয়া যানও রয়েছে, যাতে করে এই যে গুলিস্তান মোড়, এই গুলিস্তান মোড়টি পার হলে কিন্তু গিয়ে বঙ্গভবনের প্রধান যে ফটক, সেই ফটকের সামনে চলে যাচ্ছে শিক্ষার্থীরা এবং এখানেই তারা অবস্থান করছে, মিছিল দিচ্ছে তাদের অধিকার আদায়ের জন্য। এক দফা দাবিতে তারা বলছে যতক্ষণ পর্যন্ত সংসদে বিল আকারে উপস্থাপন করে এই এক দফা দাবি তাদের পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা
জায়গাগুলো যাবেন না। আজকে শুধু এই জায়গা নয়, এই জায়গার মতো করে ঢাকার অন্যান্য জায়গায় এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় যেই শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু স্মারকলিপি নিয়ে ডিসি অফিসে যাওয়ার যে কথা সেটিও কিন্তু তারা পরিচালনা করছেন। এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই যে এক দফা স্মারকলিপি তারা বলেছেন যে যারা প্রতিবন্ধী কোটা এবং মুক্তিযোদ্ধার জন্য আংশিক কিছু কোটা থাকবে, এছাড়া আরও একটি কোটা, এই 3টি কোটার বাইরে কোনো কোটা রাখা যাবে না এমনটা স্মারকলিপিতে বলেছেন। তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রেও তারা কিন্তু শুধুমাত্র সন্তানদের জন্য কোটা বরাদ্দ ক্ষেত্রে কিছুটা হলেও রাজি আছে, তবে স্মারকলিপিতে সেই কথাগুলো কিন্তু উল্লেখ নেই এমনটা আমরা জানতে পেরেছি। যদি পরবর্তীতে সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কোটার উপস্থাপন করা হয় সেক্ষেত্রে তারা এটি বিবেচনা করে দেখবেন এমনটা নেতৃস্থানীয় যারা রয়েছেন এই কোটা আন্দোলনে তারা বলছেন। গালিব, শম্পা, আরিফ যেটি বলছিল যে এখন তারা গুলিস্তানে অবস্থান করছে এবং আপনি জানেন যে গুলিস্তান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সড়ক এবং আমাদের ঢাকা শহরে যে 0 পয়েন্ট সেটিও কিন্তু আসলে গুলিস্তান। সেখানে যখন অবস্থান করা মানে সেখানে যানজটের সৃষ্টি এবং সেটা পুরো ঢাকা শহরে ছড়িয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। নিশ্চয়ই ভোগান্তিতে পড়েছেন মানুষ। এবং গালিব, সপ্তাহের যেহেতু প্রথম কর্মদিবস আজ, অফিসগামী যারা আছেন তারা নানান ভোগান্তি পোহাচ্ছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, জানতে চাই সপ্তাহের প্রথম কর্মদিবসে এই কোটা আন্দোলনের কারণে অফিসগামীরা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন এবং কি বলছেন তারা? শম্পা, আসলে অফিসগামী যারা ছিলেন তারা কিন্তু আজকে সকালবেলায় ঠিকঠাক মতো পৌঁছেছে। তবে ঠিক 11টার পর থেকে যখন তারা র্যালি শুরু করলো, তাদের যে আন্দোলনের যে পদযাত্রা সেটি যখন শুরু করলো তখন থেকে কিন্তু আসলে রাস্তায় যানজট শুরু হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যে মৎস্য ভবন হয়ে তারা গুলিস্তানের দিকে যখন আসলো তখন পুলিশের প্রথম যে ব্যারিকেড ছিল সেটি কিন্তু ব্যারিকেডের কারণে তাদের যে পদযাত্রা সেটি কিন্তু সেখানে অবস্থান করেন এবং তাদের যে আন্দোলনের কিন্তু ছাত্রছাত্রী যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু গুলিস্তানে প্রথমে বসে যান এবং যার কারণে গুলিস্তানের আশেপাশে আপনি নিশ্চয়ই জানেন যে সচিবালয়ের সামনে থেকে শুরু করে মৎস্য ভবন এবং এদিক থেকে বঙ্গভবন পর্যন্ত, এদিকে আমরা যদি বলি সেটি হচ্ছে যে ডাকভবন থেকে শুরু করে পল্টন পর্যন্ত প্রায় 4 দিকের রাস্তায় কিন্তু পুরো বন্ধ হয়ে গেছিলো। আপনি এটিও নিশ্চয়ই জানেন যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এসেছিলেন একটি অনুষ্ঠানে যোগদান দিতে। সে কারণে কিন্তু আগে থেকে ভিআইপি মুভমেন্টও ছিল, পাশাপাশি এই ধরনের যে আন্দোলনের ফলে যে রাস্তায় একটি গাড়ির চাপ সেটিও কিন্তু পড়েছিল এবং সব কিছু মিলে কিন্তু আপনার যানজট সৃষ্টি হয়েছে। এবং আমি যদি একটু আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে আজকে যে যানজট সেটি কিন্তু পুরোপুরি ঢাকা শহরকে কিছুটা অচলই করে দিয়েছে। তবে এটি ঠিক যে শাহবাগের ওদিক থেকে শুরু করে ওই পাশটাতে জামটা কিছুটা কম থাকলেও মূল যে পয়েন্ট আপনি যেটি বলছিলেন যে 0 পয়েন্ট যেহেতু গুলিস্তানের 0 পয়েন্ট যেহেতু ঢাকার বাহিরের যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই গুলিস্তান হয়েই কিন্তু ঢাকা শহরে প্রবেশ করে এবং এই ঢাকা শহর থেকে কিন্তু যখন বের হয় তখন এই গুলিস্তান পয়েন্ট থেকে কিন্তু তারা বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা দেয়, যার কারণে দেখা গেল যে আপনার এই দুটি জায়গাতে কিন্তু পুরোপুরিভাবে যানজটের সৃষ্টি হয়েছে। এবং এখন কিন্তু যেহেতু তারা বঙ্গভবনে যাবেন এবং এই কারণে কিন্তু এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু পুরোপুরি ব্লক হয়ে আছে এবং কোনো গাড়ি ঘোড়ে আসলে চলতে পারছে না। যানবাহন যা ছিল সবই আসলে রাস্তায় অনেকটা বলতে গেলে অচল অবস্থায় পড়ে আছে। সম্পায় এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব, কোটা আন্দোলনের কারণে আজ যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস, অনেকটাই যারা অফিসগামী আছেন বা সাধারণ মানুষ আছেন তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানবাহন খুব একটা পাওয়া যাচ্ছে না এবং রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে। গালিব, ছেলেদের পোশাকের চাহিদা মেটাতে বর্তমানে রেডিমেড ব্র্যান্ডের যেসব পোশাক রয়েছে সেগুলোর ব্যাপক চাহিদা থাকলেও এখন পর্যন্ত কিন্তু জৌলুস হারায়নি ব্র্যান্ড টেইলারিংয়ের এবং দেখা যাচ্ছে যে 70-এর দশকের এই ব্র্যান্ড টেইলারিং এখন পর্যন্ত দেশে বিভিন্ন ব্যবসায়ী সেই ধারা অব্যাহত রেখেছে। এবং আপনি যে ব্র্যান্ড টেইলারিংয়ের পাশাপাশি এই সময়টাতে বিশেষ করে গত 3 দশকে দেশীয় ব্র্যান্ড অনেকটা জায়গা কিন্তু তৈরি গেছে এবং রমরমা ব্যবসা বলা চলে তারা করে যাচ্ছে এবং তারা যেটা করছে এই দেশীয় ব্র্যান্ড, এখন আগে কিন্তু ব্র্যান্ড সম্পর্কে মানুষের খুব একটা ধারণা ছিল না, কিন্তু একমাত্র এই দেশীয় ব্র্যান্ডটাই এখন সর্বজনীন, মানে সবার কাছে ব্র্যান্ডের যে ব্র্যান্ড হিসেবে যে সবাইকে নিয়ে যাওয়া, কাছে যাওয়া, সেটি কিন্তু এই দেশীয় ব্র্যান্ড করে দেখিয়েছে। এ নিয়ে মেহরিনের একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। রাজধানীর এলিফ্যান্ট রোড, গাউসিয়া, চাঁদনী চক, নিউ মার্কেট, গাউসুল আজম মার্কেট, এই এলাকাগুলো একসময় পরিচিত ছিল দর্জি ঘরের নামে। অভিজাত ঘরানার দর্জির দোকানগুলো মূলত এখান থেকেই শুরু। তবে দর্জি বাড়ির ধারণা বদলে দিয়ে 70-এর দশকে ব্র্যান্ড টেইলারিংয়ে শুরু করে গাউসিয়ার ইব্রাহিম টেইলার্স।
এই টেলার্সের খোঁজে এখন টিভি গাউসিয়ায় গেলে একসময়ের জনপ্রিয় এই টেলার্সের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে যারা এখানে দর্জির কাজ করছেন তাদের কাছে জানা গেল এই পুরনো টেলার্সের জায়গা আর তাদের জনপ্রিয়তার গল্প। ওনার যে কাস্টমার ছিল বেশিরভাগই ঢাকা ভার্সিটি, উনি বাইরের যে চেন যে মেটেরিয়াল সব বাইরের জিনিস ব্যবহার করতো। বা সারা বাংলাদেশেরই লোকজন এখানে লাইন ধরে নাকি মানে এখানে জিন্সের প্যান্টের অর্ডার করতো। পাওয়া গেল সেই ইব্রাহিম টেলার্সের ম্যানেজারকেও, যিনি এখন চাঁদনী চক মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি। তিনি বললেন ইব্রাহিম টেলার্সে যারা কাটিং মাস্টার হিসেবে কাজ করেছে তারাই এখন রাজধানীতে ব্র্যান্ড টেলারিংকে ধরে রেখেছে। এখন যে বর্তমানে যারা করে গার্মেন্টস করছে এটা এখন দেখা যায়, কিন্তু ওই সময় ইব্রাহিমই একমাত্র যে এগুলা নিয়ে আসছিল বাংলাদেশে। তখন একটা কট কাপড় একটা ছিল, একটু মোটা এরকম রিপ একটা কাপড় ছিল, এটার যে কি চাহিদা ছিল বলা বড় মুশকিল, আর অনেক দামি। আর এগুলো কারা পড়তো? খুব হাই লেভেলের লোকজন পড়তো। ইব্রাহিম টেলার্সে যারা যেতেন তার মধ্যে ছিলেন বাংলাদেশের অন্যতম আলোকচিত্রী আক্কাস মাহমুদ। যখন জানতে চাওয়া হলো কেমন ছিল তখনকার ফ্যাশন, তখন তিনি জানালেন আগের অভিজাত ঘরানার টেইলারের বানানো কাপড় পরলে সহজেই বোঝা যেত, যা বর্তমানে কোনো ব্র্যান্ড তাদের কাপড়ে তুলে ধরতে পারেনি। ঢাকা শহরে তখন একটা তরুণদের একটা উচ্ছ্বাসের জায়গা ছিল ইব্রাহিম টেইলার্স। ওর জিন্সের ফিটিংস ছিল অন্যরকম, মানে আমরা যখন প্যান্ট বানাতাম না, মানুষ তাকায় বুঝতো যে এটা ইব্রাহিমের তৈরি করা। ওদের যে সুতাটা ছিল সেই সুতাটাও আমি মনে করি যে ওরা একটু অন্যরকম করে সেলাতো। আগের মতো জৌলুস না থাকলেও 29 বছর ধরে টেইলার্সের কাজ ধরে রেখেছে মকবুলস, যেখানে শার্ট প্যান্ট এবং স্যুট বানাতে অপেক্ষায় থাকেন মন্ত্রী এমপিরা। এখানে গিয়ে দেখা মিলল একটি বেসরকারি ব্যাংকের জিএম রাকেশ সাহার, যিনি প্রায় 20 বছর ধরে কাপড় বানাতে আসেন মকবুল টেইলার্সে। শুধু কাপড় বানানি না, কাপড় কিনেনও এখান থেকে। এটা একটা মানে রুচির ব্যাপার, শার্ট বানানো পরাটা। সো এবং খুব যত্ন সহকারে ওনারা বানায়। সো এই জন্য অ্যাকচুয়ালি ওনাদের সাথে মানে অন্য কোনো বিকল্প চিন্তা ভাবনা মাথায় আসেই নেই। টেলার্সের কর্ণধার জানালেন শুধু মন্ত্রী এমপি নন, একটা সময় অনেক নায়ক নায়িকারাও আসতেন তার দোকানে। তবে এই পেশায় দিন দিনই কারিগর সংকট বাড়ছে, তাই একটা সময় এই পেশা হারিয়ে যাবে বলে শঙ্কা তার। যারা আসে বারবার আসে বিভিন্ন ডিস্ট্রিক্টের দেখে গেছে, 64টা ডিস্ট্রিক্টের 40টা ডিস্ট্রিক্টের ডিসি আমাদের কাস্টমার। একসময় আমাদের কারিগর ছিল 52 জন, এখন কমতে কমতে চলে আসছে এটা হলো 20 জনে। এটা এক সময় হয়তো 5 বছর পরে ব্যবসা নাও থাকতে পারে আমার ধারণা আর কি। 80-র দশকে শুরু হওয়া রাজধানীর জনপ্রিয় টেইলার্স সানমুন পুরুষদের ফর্মাল পোশাক তৈরিতে এখনও তাদের জায়গা ধরে রেখেছে। রুচিসম্মত ভালো মানের কাপড় আর ফিটিং পেতে তাই ক্রেতারা এখানেই ভিড় করেন। তবে বর্তমানে ক্রেতারা সময় বাঁচাতে রেডিমেড ফর্মাল পোশাকের দিকেই বেশি ঝুঁকছেন বলে জানান এখানকার ম্যানেজার। এখান থেকে ড্রেস বানানো মানে হচ্ছে আমি ড্রেসটা একটু রুচিশীল পাচ্ছি, বা আমার ড্রেসের ভিতরে একটা আভিজাত্য ফুটে ওঠে, যেটা রেডিমেড ড্রেসের আসলে পাওয়া যায় না। ফিটিংসটা ঠিক মতো পাইতেছে না, মেজারমেন্ট মতো পাইতেছে না। এখানে আসলে মাপ দিতেছে, মাপ মতো পাইতেছে। যারা রেডিমেড পরে তারা রেডিমেডই পরবে, যারা ফর্মাল পরে বানিয়েই পরবে। বর্তমানে বাজারে ব্র্যান্ডের ফর্মাল পোশাক তৈরিতে কাজ করছে রেমন্ড, বেলমন্ড, টপ 10। এগুলোতে ক্রেতারা তাদের পোশাক বানানোর পাশাপাশি নিজের পছন্দসই কাপড় কেনারও সুযোগ পাচ্ছে। ফলে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে এসব ব্র্যান্ড। পুরুষদের রেডিমেড ফর্মাল পোশাক নিয়ে 1983 সালে যাত্রা শুরু করে ক্যাটসাই। ফর্মাল সাদা ও নীল রঙের শার্ট এবং প্যান্ট ছাড়াও শেরওয়ানি, পাঞ্জাবি এবং ম্যান্ডারিন ভেস্টগুলো তাদের স্বতন্ত্রতা প্রকাশ করে। এলিফ্যান্ট রোডের মনসুর ভবনে তাদের যাত্রা শুরু হলেও বর্তমানে তাদের দেশের বিভিন্ন জেলায় শাখা রয়েছে। আমাদের যারা কাস্টমার তারা এখনও ঘুরে ফিরে ক্যাটসাইতেই আসে এবং বহু বছর ধরে তারা ক্যাটসাইতেই আসছে। 2 রকমের ফিটিং আমাদের দোকান আছে, একটা স্লিম ফিটও আছে আবার রেগুলার ফিটও আছে। দেখা যায় মোস্টলি যে ফর্মাল শার্ট সেগুলা রেগুলার ফিট হয়। যে আমি আমার কৈশোর বা তারুণ্যের শুরুতে যখন আসছি তখনও আসছি, আজকে মোটামুটি আমার প্রায় 30-35 বছর হয়ে গেছে বিশ্ববিদ্যালয় জীবন। হ্যাঁ, তো তখনও আমি আসতেছি। আমি লং টাইম এখানে আছি বিকজ এটার ফিটিংসটা সুন্দর হয় আর রেগুলারলি কালেকশনটা আপডেট হয়। গেল 40 বছরে বর্তমানে তৈরি পোশাক খাতের আমূল পরিবর্তন এনেছে অনেকগুলো দেশীয় ব্র্যান্ড, যাদের মধ্যে রয়েছে ইনফিনিটি, ইয়েলো, সেলোর, সারা 12 সহ বেশ কিছু প্রতিষ্ঠান। 3টি সাব ব্র্যান্ড লুবনান, রিচম্যান এবং ইনফিনিটি মেগামল নিয়ে 2003 সালে যাত্রা শুরু করে লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড। এই প্রতিষ্ঠানের প্রায় 90% ফেব্রিক্সই দেশীয়। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় 47টি শাখা রয়েছে এই প্রতিষ্ঠানের। প্রায় 1000-এরও বেশি পোশাক কর্মী দিয়ে দেশের ভেতরেই নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে নানা ডিজাইনের পোশাক। স্মার্ট, রিজনেবল ও ফ্যাশনেবল হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদাও বেশি এবং বর্তমানে দেশের বাইরে রপ্তানির চেষ্টাও করছে প্রতিষ্ঠানটি।
আমাদের দেশের প্রোডাক্টের প্রতি নট অনলি ওয়ার্ল্ড ওয়াইড তো এটা কনফিডেন্স অনেক আগের থেকে আছে। হ্যাঁ, ওয়ার্ল্ডের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডগুলো তারা আমাদের দেশ থেকে প্রোডাক্ট নিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে না, এখন ইন্ডিয়ার প্রোডাক্ট বা চায়না প্রোডাক্ট যে একটা আগে দুর্বলতা ছিল, এখন কিন্তু এটা নাই। ফ্যাশন ও ব্র্যান্ড নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন দেশীয় ব্র্যান্ডগুলো তাদের পোশাকে সংস্কৃতি আর রুচিশীলতা ধরে রাখায় ক্রেতাদের একদিকে যেমন আস্থা ধরে রেখেছে, অন্যদিকে আগে ব্র্যান্ড জিনিসটা কিছু মানুষের মধ্যে থাকলেও সেটিকে করেছে সার্বজনীন। দেশজ ব্র্যান্ডের ভিতরে যাদের ইন্ডাস্ট্রিয়াল সেটআপ আছে তারা কিন্তু সেই পোশাকের ভিতরে তাদের যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা ছাপ রেখেছে। ব্র্যান্ড জিনিসটা আগে কিছু মানুষের মধ্যে ছিল, কিন্তু আমাদের এই যে দেশজ যে ব্র্যান্ডের যারা ছিলেন তারা এখন একটা কিন্তু সার্বজনীন নিয়ে গেছেন, আরও একটু রিমোট অঞ্চলে নিয়ে গেছেন। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যদি এই দেশীয় পোশাক ব্র্যান্ডগুলোকে দেশের বাইরে তুলে ধরা যায়, তাহলে বিশ্ববাজারেও এই দেশীয় ব্র্যান্ডগুলোর একটি শক্ত অবস্থান তৈরি হবে বলে মনে করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা। ফ্যাশন ঘুরে ফিরে আসে, পোশাক প্রতিনিধিত্ব করে সময়ের। ফ্যাশনের বিবর্তন সাক্ষ্য দেয় সেই সময়ের মানুষ, সমাজ এবং রাষ্ট্রের রুচির। আর সেই রুচি বিবর্তিত হয়ে আসছে দর্জি ঘরের মাধ্যমে। তৈরি পোশাকের ভিড়ে দর্জি ঘর কোণঠাসা হলেও ফ্যাশন ব্র্যান্ডের সাফল্যের পেছনের জাদু টেলার্সের সেই কারিগর। মেহরিন অ্যানি, এখন ঢাকা। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী জেলার চর ও নিম্নাঞ্চলের 20,000-এর বেশি মানুষ। বন্যা দীর্ঘায়িত হওয়ায় দুর্ভোগের সাথে বাড়ছে রোগবালাই। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। চলে যাচ্ছি তার কাছে। রিফাত, জানতে চাই গত 24 ঘন্টায় যমুনার পানি কত সেন্টিমিটার কমেছে এবং সেই সাথে যেসব পানিবাহিত রোগের প্রকোপ সেগুলো কত সংখ্যক মানুষ আসলে আক্রান্ত হয়েছেন? শম্পা, যমুনা নদীর পানি কমতে থাকায় জেলার যে সার্বিক বন্যা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। বিশেষ করে গত 6 ঘন্টার কথা যদি বলি, গত 6 ঘন্টায় যমুনা নদীর পানি কিন্তু আরও 5 সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বইছে যমুনা নদীর পানি। এই পানি দ্রুত কমার কারণে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের যেগুলো হাট বাজার রয়েছে, হাট বাজারের পাশাপাশি বসতবাড়ি, গ্রামীণ সড়ক, এগুলো থেকে কিন্তু দ্রুতই পানি নামতে শুরু করেছে। তবে পানি নামলেও দুর্ভোগ কিন্তু কমেনি বানভাসী মানুষের। কাদা মাটি কিন্তু দুর্ভোগ আরো বাড়িয়ে তুলেছে বানভাসী মানুষের। এই পানি কমার সাথে সাথেই এই যে বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। অনেক মানুষ কিন্তু আমরা দেখেছি যে এই বন্যার পরবর্তীতে যে পানিবাহিত রোগ, সে রোগে কিন্তু আক্রান্ত হয়ে কিন্তু কষ্টের দিন পার করছে। পাশাপাশি আপনাকে আরেকটি কথা যদি বলি যে সিরাজগঞ্জের যে বন্যা পরিস্থিতি ছিল, গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জে প্রায় 20 সেন্টিমিটার পানি কমেছে, যে কারণে সিরাজগঞ্জের যে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু এখনো কিন্তু সিরাজগঞ্জের যে নিচু এলাকাগুলো রয়েছে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে, সেগুলো অনেক এলাকা থেকে এখনো পানি কমেনি এবং 20,000-এর বেশি মানুষ কিন্তু এখনো বন্যায় পানিবন্দী হয়ে কষ্টে দিন কাটছে। এসব এলাকার মানুষজনের মধ্যে কিন্তু একটি বিশুদ্ধ পানির সংকট কিন্তু আমরা দেখেছি। তার কারণ যে এইসব এলাকার যে নলকূপগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে, যে কারণে এই পানিগুলো কিন্তু খাওয়ার উপযোগী নয়। পাশাপাশি দীর্ঘ সময় এই যে বন্যার কারণে যে কর্মজীবী মানুষগুলো ছিল এই বন্যা কবলিত এলাকার, তারা কিন্তু কর্মহীন রয়েছে বেশ 10 থেকে 12 দিন যাবত, যে কারণে এই মানুষগুলোর দুর্ভোগ কিন্তু আরো বেশি বেড়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে বানভাসী মানুষ রয়েছে তাদের কাছে 1300 মেট্রিক টন চাল কিন্তু তারা বিতরণের জন্য বরাদ্দ দিয়েছে। পাশাপাশি যে 25 লক্ষ টাকাও কিন্তু নগদ বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তবে চলতি বন্যায় ফসলের পাশাপাশি তাঁত শিল্পের ব্যাপক একটি ক্ষতি কিন্তু আমরা দেখেছি, কারণ এই সিরাজগঞ্জের যে নিম্নাঞ্চলের প্রায় শতাধিক তাঁত কারখানা পানিতে ডুবে কিন্তু তাঁতের সরঞ্জাম নষ্ট হয়েছে। পাশাপাশি কৃষি খাতেও কিন্তু 60 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। তো সম্পদ পানি যতই কমছে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি হচ্ছে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হয়েছে, তবে সেখানে ছড়িয়ে পড়ছে নানা পানিবাহিত রোগবালাই। সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। এবার একটু অন্য প্রসঙ্গ বলি শম্পা। এদিকে টাঙ্গাইলের রসুলপুরে খাল ভরাট করে ঘরবাড়ি ও ব্রিজ নির্মাণের কারণে তৈরি হয়েছে জলাবদ্ধতা। খালের মুখ বন্ধ হওয়ায় ভাটির দিকে যেতে পারছে না পানি। এতে চরম দুর্ভোগে জেলার 60,000 মানুষ। এ নিয়ে টাঙ্গাইলের রসুলপুর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ।
আমি আছি টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে। এই গ্রামের যে খালটি রয়েছে সেই খালের মুখ বন্ধ হয়ে যাওয়ায় উজান থেকে পানি আসলেও ভাটির দিকে যেতে না পারা এই এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এতে করে এই এলাকার শতাধিক পরিবারের হাজারো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেককেই আমরা দেখেছি যে অনেকেই বাড়ি ঘর ছেড়ে গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। শিক্ষার্থী ও শিক্ষকদের এই কৃত্রিম বন্যার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ২০-২৫ বছর আগে সেই ভাটির দিকে কিন্তু মুখটি অবৈধ দখলদারে বন্ধ করে ফেলে। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে সেই খালের মুখ বের করে দেওয়া হয় সেতুর পাশ দিয়ে। পরবর্তীতে যখন ৭ বছর আগে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৪ লেনের কাজ শুরু হয় তখন সেই খালের মুখটি আবার বন্ধ হয়ে যায়। তখন উজান থেকে পানি আসলেও ভাটির দিকে আর যেতে না পারা এই এলাকায় বন্যা সৃষ্টি হয়। আর এখন যে পানি রয়েছে এখান থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এছাড়াও এই পানিতে যারা নামছেন তাদেরই শরীরে ঘা হচ্ছে, অনেকের চুলকানি হচ্ছে। আর এই দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত সুরাহা হয়নি। তো জেলা প্রশাসক জানিয়েছেন যে অবৈধভাবে কেউ খাল দখল করে রাখলে তারা অবৈধ দখল উচ্ছেদ করে খালের মুখ বের করে দেবে। তো এই ছিল টাঙ্গাইলে কৃত্রিম বন্যার দুর্ভোগের সবশেষ তথ্য। গালিব, কয়েকদিন ধরেই কাঁচামরিচের বাজারে লাগাম টানা যাচ্ছে না এবং এবার দেখা গেল যে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা ছুঁয়েছে। এই দামেই মেহেরপুরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এই দাম বাড়ার তালিকায় পিছিয়ে নেই রাজশাহী, মানিকগঞ্জ এবং খুলনার বাজারও। যারা বিক্রেতা তারা আসলে যে অজুহাতটা দেওয়ার চেষ্টা করছে সেটি হচ্ছে যে বন্যার কারণে মরিচের ক্ষেত নাকি নষ্ট হয়ে গেছে। আর ক্রেতারা বলছেন যে সঠিক তদারকির অভাবে ইচ্ছে মতন এই ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন মরিচের। এ নিয়ে প্রতিনিধিদের তথ্য ছবিতে শামীমুর রহমান শাম্বীর একটি প্রতিবেদন রয়েছে। হঠাৎ করেই অস্থির কাঁচা মরিচের বাজার। ছোট্ট এই ঝাল জাতীয় পণ্য কিনতে ঘাম ঝরার উপক্রম ক্রেতার, তাই দাম শুনেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেক ক্রেতা। স্বাভাবিক সময় মেহেরপুরে প্রতি কেজি কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও ১ মাসের বেশি সময় ধরে দাম আরও বাড়তে থাকে। ধাপে ধাপে দাম বেড়ে কয়েকদিন ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয় মরিচ। তবে বর্তমানে খুচরা বাজারে মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৪০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত খরা ও অনাবৃষ্টির কারণে এবছর এখন পর্যন্ত স্থানীয় কাঁচামরিচ বাজারে আসেনি, যাতে চড়া দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে মরিচের অস্বাভাবিক দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। অস্বাভাবিক দামের পেছনে ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন তারা। কাঁচামরিচের দাম এত বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আমাদের স্থানীয় যে কাঁচামরিচটা এখনো বাজারজাতকরণ হয়নি, আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। এই কারণে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, বেচতেও হচ্ছে। একই অবস্থা রাজশাহীর কাঁচা বাজারেরও। প্রতি কেজি কাঁচা মরিচ প্রায় দ্বিগুণ থেকে ৩ গুণ দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩২০ টাকা পর্যন্ত। কয়েকদিন আগেও যা বিক্রি হয় ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন গেল কয়েকদিনের বৃষ্টিতে উঁচু জমিতে পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে উৎপাদন। আষাঢ়ের এই বৃষ্টি উঁচু জমির জন্য আশীর্বাদ হলেও নিচু জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যাতে দাম বেড়েছে কাঁচা মরিচের। দাম বেশি মরিচের এই জন্য আপনার যে মরিচ যতটুকু জমি, ১ বিঘা জমিতে ১ মণ মরিচ উঠছে না, তার জন্য এই দামের কারণ। আগে বিক্রি করেছি ১৫০, ১৭০, ২০০ এরকম রেট। আসলে বিষয় হচ্ছে তুলনামূলক হিসাবে দাম নাই, কিন্তু কারণ জমিতে মরিচ নাই, কিন্তু সেই হিসাবে দাম নাই। বর্তমানে যে বাজার অবস্থা তাতে সাধারণ মানুষের পক্ষে এটা ক্রয় করা খুবই অসম্ভব হয়ে পড়েছে। এদিকে মানিকগঞ্জেও লাগামহীন মরিচের বাজার। ১ মাস ধরে ওঠানামা করছে দাম। ১ সপ্তাহ আগে ১৯০ টাকায় বিক্রি হয় মরিচ, এরপর দাম পৌঁছায় ৪০০ টাকা পর্যন্ত, যাতে হিমশিম অবস্থা ক্রেতাদের। তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় রিমাল ও বন্যায় গাছ মরে যাওয়ায় পাইকারি বাজারে দাম বাড়তি বলছেন বিক্রেতারা। দেশীয় মরিচের সরবরাহ কম থাকায় ভারত থেকে আমদানি করা হচ্ছে মরিচ। বাংলাদেশে যে মরিচটা উৎপাদন হচ্ছে, এই মরিচটা আপনার বিভিন্ন খরা তাপে এবং বৃষ্টির কারণে সমস্ত গাছ মরে গেছে। মরে যাওয়ার কারণে এখন পুরো ডিপেন্ড করতে হচ্ছে আপনার হলো এলসির উপরে। এখন এলসিটা যদি পর্যাপ্ত চাহিদা অনুযায়ী ঢুকে, তাইলে বাজার নিয়ন্ত্রণ আসবে। তাছাড়া দেশীয় মরিচে যতক্ষণ পর্যন্ত চাহিদা পূরণ না করবো ততক্ষণ পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নাই। এই মুহূর্তে যেহেতু সরকার গত 2 বছর ধরে আমদানি করছে মরিচ, তো আমাদের দৈনিক চাহিদা সঠিকভাবে নিরূপণের মাধ্যমে আমাদের আমদানি যদি সেভাবে স্বাভাবিক রাখা হয়, তাহলে আশা করি মরিচের বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে। অবস্থার ভিন্নতা নেই খুলনাতেও।
প্রতি কেজি মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 300 টাকার বেশি। গত এক সপ্তাহ আগে এই মরিচ বিক্রি হয়েছিল 120 থেকে 150 টাকায়। সঠিক তদারকির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নিচ্ছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। প্রত্যেকটা জায়গায় এই বৃষ্টির পানিতে কবলিত হয়ে দেশের মরিচ সব নষ্ট হয়ে গেছে। এখন সামনে নর্মালি আরও 2 থেকে 3 মাস দেশের কোনো মরিচের সম্ভাবনা নাই। এটা বাইরের দেশের মাল, এটা বাংলাদেশের মাল না। এখন মাল যদি আমদানি কম হয় দাম বেড়ে যাবে, মাল আমদানি বেশি হবে দাম কমবে। কাঁচামরিচ তো আমি 1 পোয়া কিনেছি, আমার যেখানে 1 কেজি লাগে 1 পোয়া কিনছি আমি। আমার সংসার চালাতে হবে, ওই মানে আয় বুঝে ব্যয়। ক্রেতারা বলছেন খরা কিংবা বন্যা যাই হোক নিত্যপণ্যের দাম বাড়তে থাকে হু হু করে। এমন পরিস্থিতিতে সরকারের সঠিক নজরদারি সবথেকে বেশি জরুরি বলছেন তারা। শামীমা রহমান শাম্মী, এখন। এরই সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।